বাংলাদেশ এবং এমন একটা রাষ্ট্র থাকবে মেরুদণ্ডহীন। আমাদের আর্মিকে 50% আর্মি ড্যামেজড। আমরা আর্মি আগের আর্মি আর এখন আর নাই, আপনি যতই আপনাকে বলেন না কেন, কারণ আর্মি অফিসারদেরকে নারী দিয়ে মানে বিভিন্নভাবে দুর্নীতিতে মানে আপনার নিম্নলিখিত করে ধ্বংস করে দিছে, মানসিকভাবে বলিয়ে সবকিছু মোটামুটি ধ্বংসর মানে পথে আছে। এখন আমি আপনাকে বলি, বাংলাদেশের উচিত হলো ভারত বিষয় এখনই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়নকে ব্রিফিং করা ভারতের ইল ইন্টেনশন নিয়ে। ইট ইজ দে আর গোয়িং টু ডু দিস। যদি না করে তারা, আপনারা আমি আসি দেখবেন আপনারা কি করে ভারত তাদের গায়ে জ্বালাপুরা করতেছে। বর্তমানে আওয়ামী লীগ বাংলাদেশে নাই এবং বিএনপি কথা দিয়ে কথা রাখে নাই, মানে আওয়ামী লীগকে তারাও নিষিদ্ধ করেছেন, এটা মানতে পারতেছে না ভারত এই মুহূর্তে। আমি আবার বলছি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের মানে নিরাপত্তা যেন সবসময় কোনো ধরনের মানে ঘাটতি না থাকে, এটা কিন্তু বিপজ্জনক হবে। আমি আবার বলছি, মনে রাখবেন আওয়ামী লীগ কখনই বাংলাদেশে ফিরতে পারবে না যদি বাংলাদেশও কোনো কেওস না হয়। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে নিয়ে সেই জল্পনা কল্পনা সত্য হচ্ছে, বারবার সত্য হচ্ছে, বারবার প্রমাণিত হচ্ছে। দর্শক, জনমনে জল্পনা কল্পনা এবং প্রত্যেক মানুষ বিশ্বাস করে, সন্দেহ করে, মিনিমাম সন্দেহ করে আর ম্যাক্সিমাম বিশ্বাস করে। এই শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি করে দিতে চাই, শুভেন্দু অধিকারী তুমি কখনোই এই দেশের বাংলাদেশের চুলো চিরতে পারবে না। আমরা ভারতের 7 সিস্টার্সকে প্রয়োজনে স্বাধীন করার আমরা সক্ষমতা রাখি। ক্ষমতায় এসেই বাংলাদেশ সীমান্ত ইস্যুতে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার। বিএনপি সরকার ইতিমধ্যে ডক্টর ইউনূস সরকারের ফাঁদে এমনভাবে পড়েছে, সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। কথা আমি অনেকবার বলেছি, সেই ফাঁদ এখন দৃশ্যমান হচ্ছে, আপনাদেরকে দেখাবো। চীন চিন্তা করতেছে 2080 সালে তার দেশ কই থাকবার, বাংলাদেশ চিন্তা করে লেগে 71 সাল লেয়া। তো আপনার এমনি হালায় পিছিয়ে রয়েছেন 71 সালের ভিতরে, আপনারা বয়ে রয়েছেন 71-এ কি হয়েছে, 72-এ কি হয়েছে, আবার কিছুদিন 24-এ কি হয়েছে, এগুলা নিয়ে 90-এ কি হয়েছে, 90-এ আসাদরে গোয়া মারছেন, হ্যাঁ গোয়া মাইরা নামাইছেন, 24-এ হাসিনারে গোয়া মাইরা নামাইছেন, 71-এ পাকিস্তানি করে গোয়া মাইরা নামাইছেন। আসলে গোয়া তো হ্যাঁ করে মারেন নাই, এই দেশের আপামর জনগণ যুগ যুগ ধরে গোয়া মারা খাইতেছে, গোয়া মারা খাইতেই থাকবেন। 48 ঘন্টা পর আমাদের পত্রপত্রিকা এই খবর প্রকাশ করলো যে ভারত তাদের যে ব্যালিস্টিক মিসাইল, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, এটা তারা পরীক্ষা চালিয়েছে। ভালো কথা। এর আগে, অর্থাৎ এই যে ব্যালিস্টিক মিসাইল তারা ছুড়ল, তার আগে আরেকটি ঘটনা ঘটেছে। তারা দক্ষিণ পূর্ব এশিয়ার বা এশিয়ার 11টি রাষ্ট্রের সঙ্গে যৌথভাবে নৌ মহড়া চালিয়েছে সাগরে, কিন্তু বাংলাদেশকে এর মধ্যে ডাকেনি। এই মহড়ায় বাংলাদেশকে অংশগ্রহণ করেনি। অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়া সহ অন্যান্য যে দেশগুলো রয়েছে সেখানকার 11টি দেশকে তারা নিজেদের কৌশলগত মিত্র, সঙ্গী বা মহড়ার সঙ্গী হিসেবে তারা সিলেক্ট করেছে, কিন্তু বাংলাদেশকে সেই গ্রুপে তারা নেয়নি। ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে বাংলাদেশের সাথে কিন্তু নতুন এক ঘটনা ঘটতে যাচ্ছে। দর্শক শ্রোতা, এখনই বাংলাদেশকে সতর্ক হতে হবে। আর এই সতর্ক যদি বাংলাদেশ না হয় তাহলে হয়তো বাংলাদেশের কপালে দুঃখ হতে পারে, এমনটাই দাবি করছে বিশ্লেষকরা। কেননা গত কয়েকদিন আগে বঙ্গোপসাগরে একটা মিসাইল পরীক্ষা করেছে ভারত, এবং এই মিসাইলের দ্বারা বাংলাদেশকে মনে হয় ভয়ঙ্কর কিছু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছে ভারত, এমনটাই কিন্তু দাবি করছে বিশ্লেষকরা। কেননা জামাত ইসলামী এবং বিএনপি আওয়ামী লীগের জন্য মহাকাল শত্রু। এখন বাংলাদেশের ক্ষমতায় যেহেতু বসেছে বিএনপি সরকার, অর্থাৎ সে তো আওয়ামী লীগের শত্রু। আর আওয়ামী লীগ হলো ভারতের একান্ত বন্ধু। যেমন আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতায় থাকাকালীন পররাষ্ট্রমন্ত্রী বলেছিল যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। যেহেতু বাংলাদেশ ওই সময় চালিয়েছে মহিলা অর্থাৎ শেখ হাসিনা, এবং ভারত চালিয়েছে নরেন্দ্র মোদী অর্থাৎ পুরুষ, তাহলে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক হলে স্ত্রী হবে শেখ হাসিনা আর স্বামী হবে নরেন্দ্র মোদী, এটাই তো স্বাভাবিক। তো যাই হোক দর্শক শ্রোতা, যদি স্বামী স্ত্রীর সম্পর্কের মতো বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক হয়ে থাকে আগে, এখন নয়, তাহলে এখন তো সেই স্ত্রী আর নেই, যদিও তিনি সেই ভারতেই তাদের কাছে আশ্রয় নিয়েছে। এখন বাংলাদেশের ক্ষমতার চেয়ারে বসেছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এখন এই জনাব তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, এমনটাই দাবি করছে বিশ্লেষকরা। যদি এখনই সতর্ক না হয় তাহলে মহা বিপদের সম্মুখীন হতে পারে। কেননা শেখ হাসিনার টানেই বা শেখ হাসিনার কারণেই বাংলাদেশের ভিতরে নানান ধরনের অপতৎপরতা চালানোর চিন্তা করবে এই নরেন্দ্র মোদী সরকার। সেজন্যই অত্যন্ত সতর্ক অবস্থায় থাকতে হবে বাংলাদেশ সরকারকে।
যাই হোক দর্শক, তাছাড়াও রয়েছে আজকের এই ভিডিওর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের তথ্যবহুল কিছু আলোচ্য বিষয়, যেগুলো আপনারা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। চলুন কথা বলা আমরা সরাসরি মূল নিউজে চলে যাই। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল ভিডিওতে চলে যাই। ভারত আপনার সমস্যা না। এটা আপনি যদি ভারত কি এটা আপনি বুঝতে ব্যর্থ হন এই জীবনে, এই জাতিকে নিয়ে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন না। তার পারবেন। এখন ভারত কি করার সম্ভাবনা আছে? যেহেতু বিএনপি সরকার, শর্টকাটে বলে দিই, বিএনপি সরকারও আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। ভারত এই বিষয়টা মেনে নেবে না। ভারত যেহেতু তাদের কোনো এজেন্ট এই মুহূর্তে স্বীকৃত কোনো এজেন্ট, জামাতও না, এনসিপিও না, বিএনপি ভারতীয় এজেন্ট, এটা আপনি জীবনে বলতে পারবেন না। হ্যাঁ, দু একজনের ভূমিকা বিতর্কিত হতে পারে, এটা বলতে পারবেন, কিন্তু বিএনপি জিজিয়া পরিবার ভারতীয় এজেন্ট, এটা বলা উচিত হবে না। ইট ইজ গোনা বি এ ভেরি ভেরি আপনার ইনঅ্যাপ্রোপ্রিয়েট। ভারত কি করবে? ভারত বাংলাদেশে সামরিক হামলা করবে না। এর বাহিরে যত ধরনের ডিস্টার্ব করা যায়, যত ধরনের ভয় দেখানো যায় বাংলাদেশকে, সব তারা দেখাবে আগামীতে। শুধুমাত্র এমনও হতে পারে মানবসৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের উপর ঠেলে দিয়ে সুযোগ যদি পায়, বিভিন্ন ধরনের পন্থায় বাংলাদেশকে বাধ্য করবে ভারতের সহনশীল আচরণ করতে, যেন সহনশীল আচরণের ভারতের কাছ থেকে আশা করতে, যেন আওয়ামী লীগকে, আমি আপনাকে বলি, চ্যালেঞ্জ দিয়ে বলছি, যারা বলেন যদি ভারত আওয়ামী লীগকে বাদ দেয় তাদের পলিসি থেকে, যেন আওয়ামী লীগ লাগবে না, যেভাবে আছে এভাবে চলুক, আপনি পৃথিবীর সবচেয়ে বোকা মানুষ এবং বোকার স্বর্গে আপনি বসবাস করেন। ভারত এখন এমন কাজ করবে আগামীতে, এমনভাবে শুরু করবে যেন আওয়ামী লীগকে তারা যে কোনভাবেই হোক না কেন বাংলাদেশকে বাধ্য করবে, বাংলাদেশকে যেন আওয়ামী লীগকে এই কাজগুলো করবে। এখন প্রশ্ন হলো, এগুলা কি সামরিক এটা যদি ভারত এই মুহূর্তে বাংলাদেশকে করে, এটা তাদের জন্য বিপজ্জনক হবে, তারা জানে এটা। কিন্তু এর বাহিরে যা যা করা দরকার বাংলাদেশের বিরুদ্ধে, প্রতিটা কাজই ভারত এখন এই মুহূর্তে করবে, প্রত্যেকটা কাজ করবে। এখন মনে রাখবেন, এই যে আপনার সুপারসনিক মিসাইলস তারা টেস্ট করেছে, বাংলাদেশের আকাশে নাকি দেখা গেছে। ইট ইজ পসিবল বাংলাদেশকে ভয় দেখানো। এটা আমি আপনাদেরকে বলি, আমি এখনই যদি ওই যে শুভেন্দু যে বক্তব্য দিচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কেউ বলছে না এই বক্তব্যগুলা বন্ধ করা উচিত, এগুলা হিংসা বিদ্বেষ। আর পশ্চিমবঙ্গে নজিরবিহীন ঘটনা চলছে, প্যালেস্টাইনের বাইরে যা হচ্ছে এর চেয়ে কার্বন কপি এখন তারা পশ্চিমবঙ্গে অলরেডি শুরু করেছে। নজিরবিহীন ঘটনা, এটা কিন্তু পৃথিবীর শান্তি, সমৃদ্ধি এবং নিরাপত্তার জন্য ভয়ঙ্কর হুমকি। আমি মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান সরকারকে অনুরোধ করব, আপনারা যেভাবে মনে করেন এরা বন্ধু মনে করে চলাফেরা করবেন, জীবনে এদেরকে কন্ট্রোল আনতে পারবেন না। আওয়ামী লীগ সারা ভারত কখনো শান্ত হবে না, কারণ বাংলাদেশ তাদের হাতের কবজার বাইরে বা মুঠের বাইরে, এটা তারা কখনোই মানতে পারবে না বলেই তারা আওয়ামী লীগকে চায়। এটাকে প্রতিরোধ করা যাবে যদি আমরা, ইফ উই আর স্মার্ট এনাফ, ইফ উই বিকাম স্মার্ট এনাফ এন্ড উই গো টপ অফ দেম, ট্রাস্ট মি, উই ক্যান ডিল উইথ দেম, উই ক্যান ট্যাকল দেম। হাউ? লেট মি টেল ওয়ান থিং, বাংলাদেশ যদি মনে করে ভারত কিছুই করবে না, এর চেয়ে বড় বোকামি আর স্টুপিড ডিসিশন হতেই পারে না। তবে এখানে বলে রাখি, যারা শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে বলে দৌড়াচ্ছেন, তাদেরকে আমরা একটা বলি, সবচেয়ে ক্ষতি করে গেছেন শেখ হাসিনা বাংলাদেশের সামরিক শক্তির দিক দিয়ে। ভারতের কাছে 5 মিনিট লড়াই করার ক্ষমতা বাংলাদেশে নেই। 5 মিনিট। এই হচ্ছে আপনার দেশ। কিসের নিয়ে আপনারা খালি ইরান নিয়ে পড়ে আছেন, প্যালেস্টাইন নিয়ে পড়ে আছেন? আপনাদেরকে আমি বলি না বারবার যে আমাদের স্টুপিডিটি, তারা প্যালেস্টাইন ইস্যু তারা নিয়ে আসছিলেন, এটার সুযোগটা ভারত নিয়ে এখন দেখুন আমেরিকাকে বয়ে বাংলাদেশে অনেক কিছু ভারত করতে পারে নাই বিগত সময়ে, কারণ বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন সম্পূর্ণ তাদের উল্টা ছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনও তাদের উল্টা। কিন্তু এমন কিছু কাজ করা যাবে না যে স্বার্থগুলো আমেরিকার স্বার্থ আছে, স্বার্থ বিরোধী হয়, আমেরিকা এখানে দেখো না দেখার বান করে সর্বনাশ করে ফেলবে বাংলাদেশকে। এটার উত্তরের পথ আছে, যদি আমরা সাহসী হই, সত্যিকার অর্থে দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার পথ থাকে আমাদের ভিতরে। এর বাইরে আর যদি কোমর ভাঙ্গা হয়, মেরুদণ্ড হীন হই আমরা কিন্তু ভারতের কাছে এবার ভারত দে উইল বি ভেরি ভেরি অ্যাগ্রেসিভ। দেয়ার আর মেনি রিজনস ওয়াই। আমি আপনাদেরকে আজকে বলে রাখি, বাংলাদেশের প্রথমেই আমি আবার বলছি, আমি ধরে নিচ্ছি বাংলাদেশকে মারাত্মক ডিস্টার্বে ফেলবে আগামী কয়েক বছর, 6 মাস থেকে বছর 1.5 বছরের ভিতরে ভয়ঙ্কর ডিস্টার্ব করবে ভারত। কি এমন ভাবে করবে, ভারতের জন্য বাংলাদেশ বুঝে ভারতকে শান্ত করতে গেলে আওয়ামী লীগকে সুযোগ দিতেই হবে আমাদেরকে। বিষয়টা একমাত্র এই কারণ, ভারত মনে করে ভারতের একমাত্র পলিসি হলো বাংলাদেশ যদি কখনো জামায়াত ইসলামী বা এনসিপির মতো এদের কাছে সরকার যায়, বা এখন যারা আছে কোনোভাবেই, এখন বিএনপিকেও তারা বিশ্বাস করে না, কিন্তু এরাও যদি চলে যায়, তাহলে বাংলাদেশ যদি কোনোদিন, ইউ নেভার নো, কোনোদিন পারমাণবিক অস্ত্র নিয়ে আসে, যদি পাকিস্তানের কাছ থেকে নিয়ে আসে, কারণ পাকিস্তান তাদের সবার জ্বালাফোড়ার মূল কারণ। এই যে পাকিস্তানের বিরুদ্ধে যে কথা বলেন আপনি, যারা বলেন বাংলাদেশে এখন আপনার সন্তানের ভবিষ্যৎকে ধ্বংস করা এবং তাকে স্লেভ বানানোর জন্য আপনি এই কথাগুলো বলছেন, বাবা মা হিসাবে আমি আবার বলছি, আপনি আওয়ামী লীগ করতে পারেন, করেন, কিন্তু মনে রাখবেন বাংলাদেশ সবার আগে। এবং এই কাজগুলো কখনই করবেন না। মনে রাখবেন পাকিস্তানের স্টেবিলিটি, বাংলাদেশের মতো দেশের যে অ্যাগ্রেসিভ এবং মারাত্মক ধরনের ভূমিকা ভারত নিচ্ছে এখন,
পাকিস্তানের উপস্থিতিটাই আমাদেরকে রক্ষা করতে পারে, এর বাহিরে বাংলাদেশের ভয়ঙ্কর বিপদে পড়তে যাচ্ছে বাংলাদেশ বলে আমি মনে করি, এবং তার ব্যক্ত কখনোই ঘটবে না। বিকজ তারা তাদের এজেন্ট বা দালাল যারা আছে এদেরকে যে কোনোভাবে নিয়ে আসতে হবে। আপনি দেখেন শুভেন্দুর বক্তব্য শোনার পরে এই শুভেন্দুকে শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছেন। কি বলছে শুনছেন আপনি? কোন সুস্থ মস্তিষ্কের বাংলাদেশের ব্যক্তি শুভেন্দুকে অভিনন্দন জানাতে পারে? আমি আপনাদেরকে প্রশ্নটা রেখে দিতে চাই, আমি আপনাদেরকে যেতে পারে যে ধরনের বিষ চড়াচ্ছে, কথাবার্তা বলে দেশের স্বাধীনতা সার্বভৌম একটা রাষ্ট্রকে যে হুমকি দেয় প্রতিদিন, আনবিলিভেবল। আই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক দ্যাট। কোনো উত্তরই আসছে না, কেউ কোনো উত্তর দিচ্ছে না এই মুহূর্তে। আমি আপনাকে বলি, বাংলাদেশের উচিত হলো ভারত, আবার বলছি, 2 বছরের ভিতরে ভারত ভয়ঙ্কর ডিস্টার্ব করবে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। বন্যা হতে পারে ভয়াবহ বাংলাদেশে, বাংলাদেশে সাইবার অ্যাটাক হতে পারে বিভিন্ন ক্ষেত্রে, বিদ্যুৎ পারমাণবিক অস্ত্র কেন্দ্র, রূপপুর পারমাণবিক কেন্দ্র। আমি মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়কে অনুরোধ করতেছি, অনতি বিলম্বে ভারতীয় কন্ট্রোল থেকে এটাকে মুক্ত করুন। ভয়ঙ্কর বিপদে পড়তে পারে বাংলাদেশ। আমি আবার বলছি, নেভার এভার বাংলাদেশের কোনো সেন্সিটিভ বিষয় বা জায়গাতে ভারতীয়দের বসাবেন না। আমি আপনাদের বলছি, সময়টা মারাত্মক কঠিন এবং ভয়ঙ্কর বাংলাদেশের জন্য। গেল একটা, বাংলাদেশের এখনই উচিত হলো একটা, আমি বারবার বলছিলাম, একটা উইং তৈরি করেন অধ্যাপক শহীদুজ্জামানের নেতৃত্বে। এরা শুধু ভারত বিষয়টা দেখবে। সরকার কিন্তু এখনো বুঝতেছে না ভারত কি করতে যাচ্ছে। আমাদেরকে শেখ হাসিনা এত পিছিয়ে এনেছে যে আমরা ভারতের সত্যিকার যদি চাই, ভারতের একটা ছোটখাটো মিসাইলের জবাব দেওয়ার ক্ষমতা আমরা রাখি না। কি দুর্ভাগ্য আমাদের, ভয়ঙ্কর অবস্থা। এতটা নতজানু একটা রাষ্ট্রকে বানিয়েছে কল্পনার বাহিরে। ভারতের থ্রেট হলো যে পাকিস্তানের সাথে, চীনের সাথে সামরিক কোনো কাজ করা যাবে না। বাংলাদেশ এবং এমন একটা রাষ্ট্র থাকবে মেরুদণ্ডহীন। আমাদের আর্মিকে 50% আর্মি ড্যামেজড। আমরা আর্মি, আগের আর্মি আর এখন আর নাই। আপনি যতই আপনারা বলেন না কেন, কারণ আর্মি অফিসারদেরকে নারী দিয়ে বিভিন্নভাবে দুর্নীতিতে আপনার নিম্নলিখিত করে ধ্বংস করে দিছে, মানসিকভাবে বলিয়ে সবকিছু মোটামুটি ধ্বংসর পথে আছে। এখন আমি আপনাকে বলি, বাংলাদেশের উচিত হলো ভারত বিষয় এখনই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়নকে ব্রিফিং করা ভারতের ইল ইন্টেনশন নিয়ে। ইট ইজ দে আর গোয়িং টু ডু দিস। যদি না করে তারা, আপনারা, আমি আসি, দেখবেন আপনারা কি করে ভারত তাদের গায়ে জ্বালাপুরা করতেছে। বর্তমানে আওয়ামী লীগ বাংলাদেশে নাই, এবং বিএনপি কথা দিয়ে কথা রাখে নাই, আওয়ামী লীগকে তারাও নিষিদ্ধ করেছেন। এটা মানতে পারতেছে না ভারত এই মুহূর্তে। আমি আবার বলছি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নিরাপত্তা যেন সবসময় কোনো ধরনের ঘাটতি না থাকে। এটা কিন্তু বিপজ্জনক হবে। আমি আবার বলছি, মনে রাখবেন, আওয়ামী লীগ কখনই বাংলাদেশে ফিরতে পারবে না যদি বাংলাদেশও কোনো কেওস না হয়। বাংলাদেশ কোনো ধরনের, বাংলাদেশ স্টেবল থাকলে জীবনে বাংলাদেশে আওয়ামী লীগ ফিরতে পারবে না, ভারতীয় আধিপত্যবাদ বিস্তার করতে পারবে না। সুতরাং কেওস সৃষ্টি করা, মারাত্মক কোনো বিষয় সৃষ্টি করা যেখানে ভারত এখানে হস্তক্ষেপ করতে পারে, এবং যতদিন পর্যন্ত আছে তারা কাজগুলো করে যাবে। এমন প্রশ্ন হলো কিভাবে এটা থেকে মুক্ত। এখানে সরকার গতকালকে একটা কাজ করেছে, সেটা আমি দেখলাম, ধন্যবাদ দিই। সেটা হচ্ছে যে পাকিস্তানের সাথে গোয়েন্দা তথ্য আদান প্রদান বিষয়ে একটা চুক্তি করেছেন। ফ্যান্টাস্টিক। বাংলাদেশ বাঁচতে পারবে। আমি আবার বলছি, ভদ্র হয়ে, নম্র হয়ে ভারতের সাথে আপনি বাঁচতে পারবেন না। ভারতকে এই সিগন্যাল দিয়ে দিতে হবে আপনাকে, আপনি যদি কোনোদিন বাংলাদেশের ক্ষতি করেন, উই আর আপ এগেইনস্ট ইউ। উই আর নট ইয়োর এনিমি, definitely not. But if you make us enemy and put us in this situation, we will be your biggest danger in this region. That is the bottom line. এইটা যদি সিগন্যাল না দেওয়া যায়, ভারত থেকে আপনি দেশকে রক্ষা করতে পারবেন। আমি আপনাদেরকে আবার বলে যাচ্ছি। এবং ডক্টর ইউনূস সরকার কয়েকটা কাজের মধ্যে একটা কাজ করেছে, সেটা হচ্ছে দেখিয়েছে ভারত নির্ভরতা বাইরে বাংলাদেশ চলতে পারে, বাংলাদেশ খেতে পারে, দ্রব্যমূল্য ঠিক রাখতে পারে, সবকিছু ঠিক রাখতে পারে। যদিও স্টুপিড উপদেষ্টা যদি না থাকতো, স্মার্ট মানুষ নিত, তারা এক্সেলেন্ট রেজাল্ট আসতো এই 15 মাসে, আসে নাই। এর জন্য দায়ী এই এনজিও কর্মী বা পরিবার পরিকল্পনা কর্মী, মাঠ কর্মী, এবং এনসিপির স্টুপিড যারা আছে, যারা রাজনীতি না বুঝে নিজেদেরকে বড় রাজনীতিবিদ মনে করে। তারা মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনার এই শাহকে এই কি আসে, রাজুতে আয়, এটাই মনে হয় পৃথিবীর রাষ্ট্র পরিচালনার একমাত্র যোগ্যতা। দ্যাট ইজ নট। দিস ইজ মেবি আন্দোলন করার জন্য, বাট ইউ ডিডন্ট ডু দ্যাট এভরিথিং। আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ ইনভলভড ইন দ্যাট আপরাইজিং দ্যাট টাইম 100%। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে নিয়ে সেই জল্পনা কল্পনা সত্য হচ্ছে, বারবার সত্য হচ্ছে, বারবার প্রমাণিত হচ্ছে। দর্শক, জনমনে জল্পনা কল্পনা এবং প্রত্যেক মানুষ বিশ্বাস করে, সন্দেহ করে, মিনিমাম সন্দেহ করে আর ম্যাক্সিমাম বিশ্বাস করে। বিএনপির লোকজনও এটা সন্দেহ করে এবং বিশ্বাস করে। বিএনপির নেতারা, বিএনপির স্থায়ী কমিটির অনেকে অবাক যে ডক্টর খলিলুর রহমানকে, তিনি কিভাবে পররাষ্ট্রমন্ত্রী হলেন? এই পদ তো তার পাওয়ার কথা না, তাহলে এই পদে তিনি কিভাবে বসলেন? এমনকি ডক্টর খলিলুর রহমানকে বাদ দেওয়ার জন্য প্রস্তাবও দিয়েছিল বিএনপির নেতারা। মন্ত্রী পরিষদের শপথের দিনের আমার দেশ পত্রিকার খবর। তো দর্শক, কিন্তু খলিলুর রহমানকে বাদ দেওয়া হয়নি। খলিলুর রহমান প্রভাবশালী মন্ত্রী হিসেবে টিকে আছেন। তো দর্শক, তখন সবাই সন্দেহ করছিল যে এই খলিলুর রহমান স্বাভাবিক কোনো ব্যক্তি নয়, তাকে আমেরিকা এবং ভারত পছন্দ করে বসিয়েছে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য, তাদের পারপাস সার্ভ করার জন্য। হ্যাঁ, তো এই যে সন্দেহ, বিএনপির লোকজনেরই সন্দেহ আর অন্য সবার সন্দেহ। এখানে সন্দেহের আরেকটু অ্যাডভান্স ভার্সন আছে, যে ডক্টর খলিলুর রহমান, সেই যে লন্ডন বৈঠক, ইউনূস তারেক, সেই বৈঠকের মূল আয়োজক ছিলেন খলিলুর রহমান, এবং সেই বৈঠকে সবকিছু ঠিকঠাক করা হয়েছিল।
যে ইউনুসকে কিভাবে ক্ষমতায় আনা হবে, কিভাবে একটা মেটিকুলাস ডিজাইন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা যাবে, কিভাবে ধাপে ধাপে তারেক রহমানকে বাংলাদেশে আনা যাবে, এবং কিভাবে হুট করে তাকে প্রধানমন্ত্রী বানানো যাবে, এবং প্রধানমন্ত্রী বানিয়ে কিভাবে হুট করে তিনি সেই মন্ত্রিপরিষদের পররাষ্ট্রমন্ত্রী হবেন। এই আয়োজনও সব খলিল রহমান করেছেন। এমনকি ইউনুসকে কনভিন্স করা, ইউনুস চেয়েছিলেন যে একটা নিরপেক্ষতা বজায় রাখতে, ইতিহাসের বা শতবর্ষের শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিতে চেয়েছিলেন প্রফেসর ইউনুস, যেন একটা ফেয়ার ইলেকশন হোক। কিন্তু ইউনুসকে কনভিন্স করে বিএনপিকে জিতিয়ে দেওয়া এবং বাংলাদেশকে মার্কিন তাবেদার রাষ্ট্রে পরিণত করা, এগুলো সবকিছু নেপথ্যে ছিল ডক্টর খলিল রহমান। হ্যাঁ, আই রিপিট দিস টার্ম, বাংলাদেশকে মার্কিন তাবেদার রাষ্ট্রে পরিণত করা, এই কাজটা ডক্টর খলিল রহমান করেছেন। কিভাবে? ওই যে নির্বাচনের 3 দিন আগে চুক্তি, হ্যাঁ, চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে নির্বাচনের 3 দিন আগে, কিন্তু এই চুক্তি নিয়ে নানান আলাপ আলোচনা ডক্টর খলিল রহমান গোপনে করেছেন, প্রকাশ্যে কোনো তৎপরতা আমরা দেখিনি। এমনকি বিএনপির সাথে ওই চুক্তির কানেকশন ঘটানো, তারেক রহমানকে সবকিছু এক্সপ্লেইন করা এবং তারেক রহমানের কনসেন্ট আদায় করেই নির্বাচনের 3 দিন আগে চুক্তি করতে পারা, কতটা অস্বাভাবিক, কতটা অড। নির্বাচনের 3 দিন আগে যে সরকার নিশ্চিত চলে যাবে, একটা অনির্বাচিত ইন্টারিম গভর্নমেন্ট যাদের কাজ হচ্ছে নির্বাচন দেয়া, নির্বাচন করে ক্ষমতা আসা নয়, সেই সরকার নির্বাচনের 3 দিন আগে চুক্তি করে, আর সেই চুক্তিতে সাইন করে আমেরিকা, বরং চুক্তি করতে মার্কিন যুক্তরাষ্ট্র বাধ্য করেছে। কতটা অস্বাভাবিক এই যে অস্বাভাবিক ঘটনা। এবং ওই চুক্তি ছিল বাংলাদেশকে মার্কিন তাবেদার বানানোর চুক্তি। এই চুক্তির সবকিছুর কলকাঠি নেড়েছেন ডক্টর খলিল রহমান, যদিও তিনি তখন পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন না, তিনি ছিলেন নিরাপত্তা উপদেষ্টা। কিন্তু ইউনুস সরকারের লোকজন নানান টক শোতে এখন স্পষ্ট করছে যে ওই চুক্তির সবকিছুর কলকাঠি নেড়েছেন ডক্টর খলিল রহমান। বাট হি ওয়াজ দেন সিকিউরিটি অ্যাডভাইজার, নট ফরেন মিনিস্ট্রি ফরেন অ্যাডভাইজার। পররাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন তৌহিদ হোসেন, তিনিও কিন্তু ভারতের লোক ছিলেন, কিংবা বিএনপি অ্যাফিলিয়েটেড ছিলেন, কিন্তু তিনিও কিন্তু উধাও। তো দর্শক, আপনি চিন্তা করেন যে অন্য মন্ত্রী, নিরাপত্তা উপদেষ্টা, তিনি কিভাবে পররাষ্ট্র মন্ত্রী হয়ে পররাষ্ট্রমন্ত্রীর রোল প্লে করে, পররাষ্ট্র উপদেষ্টার রোল প্লে করে বাংলাদেশকে মার্কিন তাবেদার রাষ্ট্র বানিয়ে দিয়েছে। এর মানে বিএনপি তাকে চুজ করেছে, বিএনপি তাকে দায়িত্ব দিয়েছে যে আমাদের হয়ে আপনি কাজটা করেন, কারণ আমরা ক্ষমতা আসলে তো আপনি পররাষ্ট্রমন্ত্রী, অতএব কোনো ঝামেলা হবে না, ভেজাল হবে না। এই জন্য দেখেছেন যে সেই চুক্তি নিয়ে কোনো কথা নেই, বিএনপির কোনো নতুন ব্যাখ্যা, কোনো আপত্তি কিচ্ছু নেই, কারণ একই লোক সবকিছু করেছে। যে লোক ইউনুসের আমলে চুক্তির কলকাঠি নেড়েছে, এখন সেই লোকে ডিল করছে। কত সুন্দর। তাহলে এই ডক্টর খলিল রহমানকে নিয়ে সমস্ত জল্পনা কল্পনা সত্য হয়েছে। এমনকি তার আচার আচরণে সমস্ত রহস্য বারবার ফাঁস হয়ে যাচ্ছে। এখন তারেক রহমান আক্ষেপ করছেন, কেন আক্ষেপ করছেন এই বিষয়টা আসে। যে প্রথম কথা, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, মেটিকুলাস ডিজাইন, বাংলাদেশকে মার্কিন তাবেদার রাষ্ট্রে পরিণত করা, সবকিছু ফাঁস হয়ে গেছে। এটা তারেক রহমানের জন্য বিব্রতকর একটা পরিস্থিতি, মরার উপর খাড়ার গা। ইরান যুদ্ধ পরবর্তী বা ইরান নিয়ে যে সংকট, এই সংকটকালীন মুহূর্তে যেটা দরকার, আমাদের রাশিয়া এবং চীনের হেল্প দরকার, কিন্তু রাশিয়া থেকে কম দামে তেল গ্যাস কেনার অনুমতিও আমরা পাই না, কিনতে পারি না। আবার উল্টা IMF, বিশ্বব্যাংক আমাদেরকে লোনও দেয় না, কারণ যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ সরকার যে চুক্তিতে আবদ্ধ হয়েছে, এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের পেছনে পেছনে আমাদেরকে ঘুরতে হবে, কিছু করার নেই। তাদের কাছ থেকে বোয়িং কিনতে হবে, আরো বিভিন্ন মিলিটারি ওয়েপন কিনতে হবে, আরো অনেক কিছু কিনতে হবে, আরো নানান। মূল বিষয় হচ্ছে যে অনেক কিছু তো কিনতে হবে, ওটা একটা বাণিজ্য চুক্তি বলা হয়, যদিও ওখানে স্ট্র্যাটেজি শব্দটা বারবার আছে, একটা কৌশলগত চুক্তি। কিন্তু আর যাই করি না কেন, আমরা চীন এবং রাশিয়া ঘনিষ্ঠ হওয়া যাবে না, এটা কন্টেইন করেছে যুক্তরাষ্ট্র। এটা কি বলে? তাবেদারি। আমরা মার্কিন তাবেদার বাংলাদেশ। তো সবকিছু ফাঁস হয়ে গেছে। এটা তারেক রহমানের জন্য চরম বিব্রতকর পরিস্থিতি। বিশেষ করে ইরানে যখন যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা করেছে, যখন আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছে, এরপরে এই খলিল রহমানের যে নগ্ন রূপ, এটা ফাঁস হয়ে গেছে। কি বিবৃতি দিয়েছে ইসরায়েল আমেরিকার পক্ষে। আপনি চিন্তা করেন যে বাংলাদেশ সরকার ইসরায়েলের পক্ষে বিবৃতি দিবে, এটা হাসিনার আমলে কেউ কল্পনা করতে পারতো? কিন্তু না, দিয়েছে, এই খলিল রহমান দিয়েছে। সমস্ত রহস্য ফাঁস হয়ে গেছে যে তিনি কোন গোডাউনের মাল। এই খলিল রহমানের শালীর জামাই ইহুদি, বিএনপি তথ্য আমাদেরকে দিয়েছে, এবং তার সাথে ইহুদি লবির ঘনিষ্ঠ অ্যাফিলিয়েশন আছে। তো এখন সমস্ত কিছু সামনে এসেছে, রহস্য ফাঁস হয়ে গেছে। কিন্তু তারেক রহমান আক্ষেপ করছেন এটা, যে এই খলিল এত দৌড়দৌড়ি করলেন, পার্লামেন্টে ভুলেও আসেন না, তিনি শুধু বিদেশে পড়ে থাকেন, কি যেন হতে চান ওইটা নিয়ে দৌড়ঝাঁপ করেন, শুধু বিদেশের মাটিতে পড়ে থাকেন। বাংলাদেশে তো আমরা তাকে দেখি না। খলিল রহমান কোথায়? বিএনপি সরকার মেয়াদ যদি 65 দিন হয় বা 70 দিন হয়, এই 70-71 দিনে 10 দিনও বাংলাদেশে ছিলেন বলে মনে হয় না। এ নাকি বাংলাদেশের মন্ত্রী, পার্লামেন্টে কোনো একটা বিষয় ব্রিফ করবে, তার কোনো খবরই থাকে না। তার হয়ে প্রশ্নোত্তর দেয় শামা ওবায়েদ বা অন্য কেউ, যদিও বাংলাদেশে থাকার জন্য আলাদা লোক ঠিক করেছে, হুমায়ুন সাহেব আর শামা ওবায়েদ। এই আলোকে কেন্দ্র করে নানা রকম প্রেডিকশন করা শুরু করলাম। কোত্থেকে আলো? বিভিন্ন পত্রিকা বলছে যে গোপালগঞ্জের আকাশে দেখা যাচ্ছে। হোয়াট ডাজ ইট মিন? যে শেখ হাসিনার জন্য কি এরকম আলো এসেছে আকাশ থেকে, নাকি শেখ হাসিনা এই আলো গোপালগঞ্জে পাঠিয়ে দিয়েছেন? দেশের বড় বড় পত্রিকা এই ধরনের নিউজ করেছেন। আবার যারা
কক্সবাজারকে হাইলাইট করার চেষ্টা করেছেন, তারাও ঠিক ওইভাবে নিউজ করেছেন। পরবর্তীতে দেখা গেল যে মূলত ভারত তাদের যে ক্ষেপণাস্ত্র, নতুন একটা ক্ষেপণাস্ত্র তারা আবিষ্কার করেছে, যেটিকে বলা হয় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। অর্থাৎ এশিয়া মহাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আঘাত হানার মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তারা আবিষ্কার করেছে, এবং এই আবিষ্কারটি তারা পরীক্ষা করেছে মহাকাশে। এবং এটা পরীক্ষা করতে গিয়ে তারা বঙ্গোপসাগরের যে উপকূল, সেই উপকূলকে তারা ব্যবহার করেছে, এবং বিশেষত ওটার যে আলোক বিস্ফোরণ, ওটা বাংলাদেশের আকাশে ছড়িয়ে পড়েছে। এখন এই সময়টিতে যে এই ক্ষেপণাস্ত্রের তাদের যে বিস্ফোরণ বা ক্ষেপণাস্ত্রের যে পরীক্ষা, এটার হেতু কী, এবং এটা কেন এই বাংলাদেশ মানে সীমান্তে এটা দেখা গেল? এই পরীক্ষাটা তারা ভারত মহাসাগরের অপর প্রান্তে তারা দেখাতে পারত, যাতে করে চীন মানে আলোক যে রশ্মি, এটা চীনের আকাশকে তা প্রকম্পিত করত, অথবা তারা এমনভাবে করতে পারতো যেটির আলোক রশ্মি এটা দেখা যেত পাকিস্তানে, দেখা যেত ধরুন ইন্দোনেশিয়াতে, মালাক্কা, অর্থাৎ তারা যদি সমুদ্রে করতো তাহলে ভারত মহাসাগরের এমন জায়গাতে করতো যেটা পুরো মালাক্কা প্রণালী, অর্থাৎ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর এই এলাকাতে একটা ভীতি ছড়িয়ে পড়তো বাংলাদেশের মতো করে। চীন সাগরের যেটা সাউথ চায়না সি, দক্ষিণ চীন সাগর, উত্তর চীন সাগর, এই দুটো চীন সাগর ভারত মহাসাগরের সাথে যে সংযোগ রয়েছে, এখানে তারা অনায়াসে তাদের সেই ক্ষেপণাস্ত্রের যে পরীক্ষার আলো ওখানে ছড়িয়ে দিতে পারত। তো তারা সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এই অঞ্চলকে টার্গেট করেনি। আফগানিস্তান, পাকিস্তান, বেলুচিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান এই অঞ্চলকে টার্গেট করেনি। তারা চীন, হংকং এই অঞ্চলকে টার্গেট করেনি, তাইওয়ানকে টার্গেট করেনি। তারা কেন বাংলাদেশের মতো একটা ক্ষুদ্র রাষ্ট্র, এই রাষ্ট্রের উপকূলে এরকম একটা বিস্ফোরণ ঘটালো? এটা কি আমাদেরকে কোনো মেসেজ দেওয়ার জন্য, আমাদেরকে ভয় দেখানোর জন্য, আমাদের সঙ্গে শক্তিমত্তা প্রদর্শন করার জন্য, অথবা আগামীতে আমাদের সঙ্গে তাদের কেমন সম্পর্ক হবে সেই বিষয়গুলো জানা দেওয়ার জন্য? কিন্তু ঘটনা যাই হোক না কেন, আমরা 48 ঘন্টা পর আমাদের পত্রপত্রিকা এই খবর প্রকাশ করলো যে ভারত তাদের যে ব্যালিস্টিক মিসাইল, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, এটা তারা পরীক্ষা চালিয়েছে। ভালো কথা। এর আগে, অর্থাৎ এই যে ব্যালিস্টিক মিসাইল তারা ছুড়লো, তার আগে আরেকটি ঘটনা ঘটেছে। তারা দক্ষিণ পূর্ব এশিয়ার বা এশিয়ার 11টি রাষ্ট্রের সঙ্গে যৌথভাবে নৌ মহড়া চালিয়েছে সাগরে, কিন্তু বাংলাদেশকে এর মধ্যে ডাকেনি। এই মহড়ায় বাংলাদেশকে অংশগ্রহণ করেনি। অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার সহ অন্যান্য যে দেশগুলো রয়েছে, সেখানকার 11টি দেশকে তারা নিজেদের কৌশলগত মিত্র, সঙ্গী বা মহড়ার সঙ্গী হিসেবে তারা সিলেক্ট করেছে, কিন্তু বাংলাদেশকে সেই গ্রুপে তারা নেয়নি। এই গেল মেসেজ, একদিকের মেসেজ। অন্যদিকে যেটা হলো, আমাদের চট্টগ্রাম বন্দরে তারা একটি যে যুদ্ধ জাহাজ পাঠিয়েছে। কেন পাঠিয়েছে, কী পাঠিয়েছে আমরা জানি না। এটা কি বন্ধুত্বের নিদর্শন, নাকি এটা কোনো জিওলজিক্যাল সার্ভে, নাকি এটা কোনো থ্রেট, নাকি বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে আলাদা করে ভারতীয় নৌবাহিনী কোনো মহড়া দেবে? আমরা কিচ্ছু জানিনি। তো আগে যদি আপনি চিন্তা করেন যে তারা যে যৌথ মহড়া করলো, সেখানে আমাদেরকে দাওয়াত করলো না, এরপর আবার আমাদের দেশে একটা নৌবাহিনীর জাহাজ তারা পাঠিয়ে দিল, এবং তাও চট্টগ্রাম বন্দরে। এরপর সেই যে বাংলাদেশের আকাশে দেখা যেতে পারে, এইভাবে তারা ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালালো। এরপর যদি আপনি চিন্তা করেন যে আসামে যে বিজেপির যিনি মুখ্যমন্ত্রী, তার বক্তব্য, আর পশ্চিমবঙ্গে শুভেন্দু যিনি মমতাকে হটিয়ে নতুন ক্ষমতায় এলেন, তাদের কথাবার্তা, সেই কথাবার্তার যে ধরন এবং প্রকৃতি, তাতে মনে হচ্ছে যে আমাদের সাথে ভারতের যে বিশাল সীমান্ত রয়েছে, হাজার হাজার কিলোমিটারের যে সীমান্ত রয়েছে, এই সীমান্তে অশান্তি কিলবিল কিলবিল করছে। আর এই অশান্তির মধ্যেই খবর দেখলাম, এটা গতকালের খবর, একটি সীমান্তে তারা দুজন বাংলাদেশিকে গুলি করে মেরে ফেলেছে ভারতীয় বিএসএফ, এবং তারা গর্ব করে বুক ফেলিয়ে বলছে তারা কী কারণে এই গুলি চালিয়েছে। যখন বিএনপি ক্ষমতায় এলো, আমরা বেশ আশ্বস্ত হয়েছিলাম। এর কারণ হলো, বাংলাদেশে যিনি রাষ্ট্রদূত ছিলেন, প্রণয় ভার্মা, ইউনূস জামানাতে তার সে কী দাপট, কাউকে পাত্তা দিতেন না, করতেন না, পায়ের উপর পা তুলে বসতেন। তারপরে তার আগে আওয়ামী লীগ জামানাতে তো যিনি বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন, বলতে গেলে মনে হতো তিনি দেশটি চালাচ্ছেন, তিনি সেই ভারত সরকারের ভাইসর, এরকম একটা ভাবসাব ছিল। তো যখন নতুন সরকার ক্ষমতা এলো, তখন প্রণয় ভার্মা যিনি রয়েছেন, তিনি বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে দেখা করলেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, তারপর
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সালাউদ্দিন সাহেবের সঙ্গে যখন দেখা করলেন তিনি বেশ কাছুমাছু হয়ে বসেছিলেন। আর পত্রিকা যেটা হেডলাইন এলো যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সীমান্তে যেন অতীতের মতো কোনো ঘটনা না ঘটে। আমরা তো গর্বে একেবারে অস্থির যে এরকম বীর, এরকম সাহসী, এরকম যাকে বলা হয় যাকে বলা হয় এরকম স্বরাষ্ট্রমন্ত্রী আমি কি বলবো, কোনো বিশেষণ খুঁজে পাচ্ছি না। ব্যতিক্রমধর্মী একজন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ইতিহাসে প্রথম ভারতীয় রাষ্ট্রদূতকে নির্দেশনা দিলেন যে আমি যেন আর ভবিষ্যতে এরকম কোনো ঘটনা সীমান্তে না দেখি। তা আমরা সবাই হই হই করে বলে উঠলাম যে না, এইবার এটা বাঘের বাচ্চা, এবার একটা বাপের বেটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে, এখন আর ভারতে এই কর্ম করতে সাহস পাবে না। কিন্তু এই গত কয়েক দিনে সীমান্তে যে সকল ঘটনা ঘটছে, একটার পর একটা ঘটনা ঘটছে, এটি কোনো অবস্থাতেই সরকারের জন্য, আমাদের জন্য স্বস্তিদায়ক নয়। আপনারা যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের খবরাখবর জানেন তারা জানেন যে পররাষ্ট্রমন্ত্রী তিনি দিল্লি সফরে গেছেন এবং সেখান থেকে আসলে কার্যত খালি হাতে ফিরেছেন। তারপর দিল্লি থেকে ফিরে তিনি আবার বেজিং সফরে গিয়েছেন, আবার বেজিং থেকে ফিরে তিনি আমেরিকাতে গিয়েছেন। ফলে দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাও শুনেছেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে নতুন করে ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।